গুণী মানুষ হওয়া ঠিক যতটা ভালো ততটাই কি বিপদের? নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে তেমনই কোনো বিপদে পা দিয়ে ফেলবে না তো মৃন্ময় হালদার নামের বছর 22-এর একটি ছেলে? এমন কি ছবি সে তার এক্সিবিশনের জন্য আঁকতে বসেছিল যার জন্য তাকে খুন হতে হলো? কিন্তু এটা কি আদৌ খুন নাকি আত্মহত্যা? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আচ্ছা দাসবাবু, আপনারা যখন এখানে এসেছিলেন তখন ঠিক কী দেখতে পেয়েছিলেন বলুন তো? এখন তো মৃতদেহ নিচে নামানো হয়েছে, তাছাড়া ঘরের মধ্যে নিশ্চয়ই কিছু পরিবর্তন হয়ে গেছে। মৃতদেহ নামানো ছাড়া আর কোনো পরিবর্তন কিন্তু এখনো হয়নি নিখিলেশ বাবু। ঘরের দরজা ভেজানো ছিল, দরজা ভেতর থেকে লক করা ছিল না, বাইরে থেকেও লক করা ছিল না, শুধুমাত্র ভেজানো ছিল। সমস্যাটা তো ওখানেই দাসবাবু। ছেলেটি যদি আত্মহত্যা করতেই চায়, সে ঘরের দরজা বন্ধ করলো না কেন? আর আত্মহত্যা করার জন্য এত রাস্তা থাকতে সে ওই উঁচু ফ্যানের সাথে গলায় ফাঁস লাগাতে গেল কেন বলুন তো? ব্যাপারটা তো খুবই সহজ। আসলে এই সময় বাড়িতে কেউ থাকে না, তাই ছেলেটি আত্মহত্যা করেছে। আসলে বাড়িতে তার সাথে সবার খুব একটা ভালো সম্পর্ক ছিল তা কিন্তু নয়। তাছাড়া ছেলেটা বেশ কিছুদিন ধরে নিজেও বিভিন্ন কারণে হতাশ হয়ে পড়েছিল। যদিও এই সমস্ত কথা আমরা ওর পরিবারের লোকেদের কাছ থেকেই জানতে পেরেছি। পরিবারের লোকেরা কি ব্যাপারটাকে আত্মহত্যা বলছে? তাছাড়া আর কি হবে নিখিলেশ বাবু? ছেলেটাকে ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, এটা আত্মহত্যা ছাড়া আর কি হবে? নিখিলেশ চুপ করে কি যেন একটা ভাবতে লাগলো। আমি এতক্ষণ ধরে ওদের কথা শুনছিলাম। এবারে বললাম, তুমি বারবার ব্যাপারটাকে আত্মহত্যা বলে মানতে চাইছো কেন? তোমার কেন মনে হচ্ছে বলো তো যে এটা একটা খুন? অমরজিৎ, ঘরের মধ্যে এমন কিছু একটা আছে যেটা প্রমাণ করে দিচ্ছে ব্যাপারটা আত্মহত্যা নয়। আমি যে ব্যাপারটা পুরোপুরিভাবে ধরতে পেরেছি তা কিন্তু নয়, তবে একটা খটকা আমার মনে লেগে রয়েছে। আর তুমি তো জানো, একটা খটকা যখন আমার মনে থাকে তাহলে সেটা কখনো ভুল হয় না। নিখিলেশ বাবু, মানে এখন কি করা যায়? আমি কি মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেবো? আসলে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি তো সবটা দেখে নিয়েছেন, এবার মৃতদেহ পাঠিয়ে দিলে আমি একবার থানায় যেতে পারি। জিজ্ঞাসাবাদ তো একরকম হয়েই গেছে। আপনার যদি আলাদা করে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন। দাসবাবু, আমি সবার সঙ্গে একবার আলাদা করে কথা বলতে চাই, তারপরে না হয় আপনি মৃতদেহ ওখান থেকে পাঠাবার ব্যবস্থা করুন। এই বাড়িতে যারা যারা থাকে সকলকে আমি ওই পাশের ঘরে চাই, তবে আপনি একজন একজন করে পাঠাবেন, সবাইকে যেন একসাথে পাঠাবেন না। আপনি একবার আমার সাথে আসুন, বাড়ির সবাইকে তো সামলাতে হবে। আমি নয় একজন করে ওই ঘরে পাঠিয়ে দেবো। না, তোমাকে পাঠিয়ে দিতে হবে না, তুমি একজন একজন করে ওই ঘরে নিয়ে আসবে। প্রথমে নিয়ে আসবে ছেলেটির বাবাকে, তারপর ছেলেটির মাকে, তারপর ছেলেটির বোনকে। কেমন? নিখিলেশ কথাটা বলে পাশের ঘরে চলে গেল। পাশের ঘরের কাছে সিঁড়ির সামনে একজন কনস্টেবল দাঁড়িয়ে, অপর কনস্টেবল রয়েছে বাড়ির বাইরে। বেশ কিছু লোকজন জড়ো হয়েছে বটে, তবে তাদের এখন বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হবে না। নিখিলেশ বলে, খুন কিংবা আত্মহত্যা, অপরাধ যাই হোক না কেন, সেখানে খুব বেশি মানুষের যাতায়াত করতে দিতে নেই। তাতে যেমন আসল সূত্র হাতছাড়া হয়ে যায়, তেমন অনেক সময় অনেক খুঁজে পাওয়া হাতের কিংবা পায়ের ছাপও হারিয়ে যায়। তাই দাসবাবু যখন নিখিলেশকে টেলিফোন করেছিল, তখন নিখিলেশ আগেই বলে দিয়েছিল পুলিশ পাঠিয়ে দিতে এবং বাড়িতে যেন বাইরের কেউ ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে। তবে তার আগেও কয়েকজন ঢুকে পড়েছিল, তাদের সবাইকে যথাসম্ভব ভালোভাবেই নিখিলেশ বাইরে বার করে দিতে বলেছিল। কারণ এর কাছে আশেপাশের লোকদের কাছ থেকে বেশ কিছু খবর পাওয়া যায়, তাদের সাথে খারাপ ব্যবহার করলে তদন্তের ক্ষেত্রে অসুবিধে হতে পারে। আমি নিখিলেশকে দেখেছি মাঝে মাঝে অদ্ভুত কিছু উপায় অবলম্বন করতে, তবে সেই সমস্ত উপায় অবলম্বন করে সে কিন্তু খুব সহজেই গোটা ব্যাপারটার সমাধান করে ফেলতে পারে। তাই নিখিলেশের উপর আমার এবং দাসবাবুর অনেকটাই ভরসা ছিল। শুধু দাসবাবুর নয়, পুলিশের উপর মহল জানত যে সমস্ত কেস সমাধান করা পুলিশের কাছে সময় সাপেক্ষ কিংবা কঠিন, সেগুলো নিখিলেশ সমাধান করে ফেলতে পারবে। নিখিলেশের কথা মতো প্রথমেই সেই ছেলেটির বাবা
অর্থাৎ তন্ময় হালদারকে আমি নিয়ে গেলাম পাশের ঘরে। ভদ্রলোকের দুই চোখ কাঁদতে কাঁদতে লাল হয়ে এসেছে। তিনি কোনো রকমে নিজেকে শান্ত করে আমার সাথে এগিয়ে গেল পাশের ঘরের দরজার কাছে। ভেতরে ঢুকতেই নিখিলেশ বলল, আসুন। খুবই দুঃখিত এই সময় আপনাকে এইভাবে সরিয়ে আনার জন্য, তবে আমাদের এই মুহূর্তে এই সমস্ত ব্যাপারটা জানা দরকার। আপনি বুঝতেই পারছেন, যত দেরি হবে আমাদের তত দেরি হবে তদন্ত করতে। তন্ময়বাবু নিজেকে খানিকটা সামলে নিয়েছিলেন। সামনের চেয়ারে তিনি বসতেই আমি গিয়ে বসলাম পাশে বিছানার কাছে। তারপর তিনি বললেন, না না নিখিলেশ বাবু, আপনাদের তো আপনাদের কাজটা করতেই হবে, আর আপনি যত তাড়াতাড়ি কাজ করবেন তত তাড়াতাড়ি আমি আসল সত্যিটা জানতে পারবো। কিন্তু নিখিলেশ বাবু, আমার তো মনে হচ্ছে আমার ছেলেটা আত্মহত্যা করে আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু আপনার এমন কেন মনে হচ্ছে ব্যাপারটা আত্মহত্যা নয়, খুন? সে ব্যাপারটা আমি নই, আপনি নিজেই বলবেন। আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিন, তারপর আমি আপনাকে বলছি ব্যাপারটা কেন আমার খুন বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনার ছেলে কি করতো? সবে পড়াশোনা শেষ করেছে। আমি তাকে আমার ব্যবসার কাজে লেগে পড়তে বলেছিলাম, তবে সেই সমস্ত ঠিক ভালো লাগতো না ওর। অন্য কিছু ভেবেছিল। ওর ইচ্ছে ছিল ছবি আঁকা শিখবে, বেশ ভালো ছবি আঁকতে পারত। ওই ঘরের দেওয়ালে যে ছবিগুলো আপনি দেখলেন সেগুলো ওরই আঁকা। তবে আপনি তো জানেন নিখিলেশ বাবু, এক ছবি আঁকা আর পয়সা রোজগার করা, এই দুটোর মধ্যে ফারাক রয়েছে। সবাই তো আর শিল্পী হতে পারে না। তবে সে সমস্ত কথা সে কিছুই শুনতো না। নিজের মতন সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াতো, সন্ধেবেলা বাড়ি ফিরত। তবে সেসব নিয়ে আমার কোনো আপত্তি ছিল না। বয়স বাড়লে নিজেই আস্তে আস্তে বুঝতে পারবে, তখন সবটাই ঠিক হয়ে যাবে। কিন্তু বেশ কিছুদিন ধরে কিছু ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। চিন্তিত হয়ে পড়েছিল মানে? আপনাকে কি সে কিছু বলেছিল? মানে আপনার হঠাৎ করে এমনটা মনে হলো কেন? মনে হলো তার কারণ নিখিলেশ বাবু, ওই সপ্তাহখানেক ধরে ছেলেটা বারবার বলছিল আমার ব্যবসার কাজে আবার যাবে, আর ছবি সে আঁকবে না। হঠাৎ করে তার ছবি আঁকার থেকে এভাবে মন উঠে যাওয়ায় ব্যাপারটা নিয়ে আমিও চিন্তিত হয়ে পড়েছিলাম। আপনার ছেলে কি আপনাকে এ বিষয়ে কিছু বলেছিল? মানে তার হঠাৎ ছবি আঁকায় অনীহা হয়ে যাওয়ার ব্যাপারে কিছু বলেছিল? যতদূর শুনেছিলাম, একটা ছবির এক্সিবিশনে আমার ছেলের কিছু ছবি যাওয়ার কথা ছিল। সে ব্যাপারে কোনো একটা সমস্যা হয়ে যায়, তার মন ভেঙে গেছিল। অন্তত আমি তো এটাই জানি, কিন্তু তার চেয়ে বেশি আর তো কিছু আমি জানি না। তার মানে আপনি মনে করছেন যে ওই এক্সিবিশনে ছবি না দেওয়ার ব্যাপারটাই তাকে এরকমভাবে হতাশ করেছিল, আর সেই কারণেই কোনোভাবে মানসিক কষ্ট তাকে আত্মহত্যা করতে উদ্বুদ্ধ করে, তাই তো? দেখুন, আপনি যখন মনে করছেন এটা আত্মহত্যা নয়, এটা খুন, তখন আপনার চিন্তার উপরে আমি আর কোনো কিছু বলতে চাইছি না। কিন্তু হঠাৎ করে আমার ছেলেকে এভাবে কেউ খুন করতে যাবে কেন? আপনি যখন ব্যাপারটাকে আত্মহত্যা বলে মনে করছেন, তখন সে ব্যাপারটা আমিও খেয়াল রাখব। কিন্তু আপনার কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনার কথার উপর ভিত্তি করে এই কেসে আমরা এগিয়ে যেতে পারবো। আচ্ছা, আপনার পরিবারে আপনার ছেলের সাথে সবথেকে বেশি কার কথা হতো? মানে তার কোনো সমস্যা হলে সেটা কার কাছে সে বলতো? আমি ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতাম। তবে আমার ছেলে মায়ের সাথে কিন্তু এই ব্যাপারে বেশি কথা বলতো না। যতদূর মনে হয় তার বোন এই ব্যাপারে কিছু জানতে পারে। মানে আমার মেয়ে তনুশ্রী এই ব্যাপারে আপনাকে কিছু বললেও বলতে পারে। তবে দুজনেই বেশ ভেঙে পড়েছে এই ব্যাপারে। সবার সাথেই আমি কথা বলবো। তবে আরেকটা প্রশ্ন, আপনার কি এ বিষয়ে কাউকে সন্দেহ হয়? মানে আপনার ছেলের কোনো শত্রু থাকতে পারে যারা এই সমস্ত কাজ করিয়েছে? আমার ছেলেকে এদিক দিয়ে আমি সন্দেহ করতে পারি না।
কারণ আমার ছেলের কোনো শত্রু আছে বলে আমি জানতাম না। তার যে কজন বন্ধু আছে তাদের সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল। তাছাড়া ছবি আঁকার ব্যাপারে তার কয়েকজন বন্ধু ছিল, তার বাইরে সে খুব বেশি কারোর সাথে মেলামেশা করতো না। আর তার সাথে কোনো মেইলি ব্যাপার স্যাপার, মানে আপনি যদি এটা সন্দেহ করেন ওর আত্মহত্যা করার ব্যাপারে, তাহলে তেমন কিছু কিন্তু আমি ঠিক জানি না। না, আচ্ছা বেশ। আচ্ছা, আপনার ছেলের মৃত্যুর খবরটা আপনাকে নিশ্চয়ই আপনার স্ত্রী দিয়েছিলেন। তখন আপনি কোথায় ছিলেন? মানে আপনার কারখানায়? হ্যাঁ নিখিলেশ বাবু, আমি তখন কারখানায় ছিলাম। টেলিফোনটা পেয়ে আমি তো কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে গেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। তারপর কারখানায় সকলে বলল আমার এখনই বাড়িতে যাওয়া প্রয়োজন আগে। তাছাড়া আমার সাথে আরো একজন এসেছিলেন, আর পুলিশের লোক তো কাউকে বাড়িতে ঢুকতেই দিচ্ছে না, তাই তাকে ফিরে যেতে হয়েছে। আসলে আসলে আমি 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 এখনো নিজে বিশ্বাস করতে পারছি না, বুঝেছেন, যে আমার আমার ছেলেটা নেই। আমার ছেলেটা নেই, আমি সে কথা এখনো বিশ্বাস করতে পারছি না নিখিলেশ বাবু, বিশ্বাস করতে পারছি না। এবার তন্ময়বাবু আর নিজেকে সামলে রাখতে পারলেন না, দুহাতে মুখ ঢেকে আগের মতোই কেঁদে ফেললেন। তন্ময়বাবু, আপনি হতাশ হবেন না। দেখুন, আমি বুঝতে পারছি আপনি যা হারিয়েছেন তার কোনো মূল্য হয় না, কিন্তু যদি এটা আত্মহত্যা না হয়ে খুন হয়ে থাকে তাহলে তো আমাদের অপরাধীকে খুঁজে বার করতেই হবে, আর এই সময় আপনাকে শক্ত থাকতে হবে। ধন্যবাদ। আমি প্রয়োজনে আপনার সাথে পরে আবার কথা বলবো। আপনি যদি একটু আপনার স্ত্রীকে পাঠিয়ে দেন তাহলে খুব উপকার হয়। আসলে তার সাথেও কিছু কথা বলা প্রয়োজন। নিখিলেশের ইশারায় আমি তন্ময়বাবুকে ধরে ধরে ঘরের বাইরে নিয়ে এলাম। বেশ বুঝতে পারছিলাম ভদ্রলোকের গোটা শরীর মাঝে মাঝেই থরথর করে কেঁপে উঠছে। ভদ্রলোকের বয়স বেশ হয়েছে, তার চোখে একটা চশমা, তার পরনে দামি জামা, আর মাথার চুলে সামান্য পাক ধরেছে। এমন একটা সময় নিজের ছেলের যদি এইভাবে মৃত্যু হয় তাহলে মানুষ যে কতটা ভেঙে পড়তে পারে তা বোঝাই যায়। আমি তন্ময়বাবুকে পাশের ঘরে পৌঁছে দিলাম। বাড়িটা দোতলা। যে ঘরে ছেলেটার মৃতদেহ এখনো রয়েছে সেই ঘরের সামনে পুলিশের পাহারা রয়েছে। তাছাড়া দাসবাবু সেখানেই দাঁড়িয়ে আছে। পাশের ঘরে তন্ময়বাবুকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে নিখিলেশের কথা মতো নিয়ে গেলাম। নিখিলেশ উঠে গিয়ে জানলার ধারে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। ভদ্রমহিলা ঘরে এসে ঢুকতেই নিখিলেশ চেয়ারটা দেখিয়ে তাকে বসতে বলল। তারপরে বলল, আচ্ছা, আপনার নামটা কি যেন? আসলে আপনার নামটাই আমার জানা হয়নি। আমার নাম মাধবী হালদার। আপনি আমাকে কেন ডেকেছেন নিখিলেশ বাবু? এই ব্যাপারে আমি সত্যিই কিছু জানি না। আমি জানি মাধবী, মানে এই সময় আপনাদের এই সমস্ত প্রশ্ন করা ঠিক নয়, কিন্তু আমায় তো আমার কাজটা করতেই হবে। আচ্ছা, এই গোটা ব্যাপারটা কেন হলো বলে আপনার সন্দেহ হয়? ছেলেটা বেশ কিছুদিন ধরেই বেশ চিন্তিত হয়েছিল। ভালো করে খেত না, ঘুমোতো না, এমনকি সবার সাথে ভালো করে কথাও বলতো না। কোনো একটা ব্যাপার নিয়ে যে সে চিন্তিত হয়ে পড়েছিল সেটা বুঝতে পারছিলাম, তবে এমন কিছু যে ঘটে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আপনার স্বামীর কাছ থেকেও এমন কথাই আমরা জানতে পেরেছি। আপনার ছেলে বেশ চিন্তিত ছিল বেশ কিছুদিন ধরে, কোনো একটা ব্যাপার নিয়ে হতাশায় ভুগছিল। কিন্তু আপনারা সব কিছু দেখলেন, তারপরেও চুপ করে থাকলেন কেন? আমরা চুপ করে থাকিনি নিখিলেশ বাবু। সে আমাদের কোনো কিছুই বলতে চাইতো না, নিজের মতোই থাকতো। সপ্তাহখানেক ধরে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বেশিরভাগ সময় কাটাতো। খেতে ডাকলে সময় মতো খেতে আসতো না। উনি সারাদিন বাড়ির বাইরে থাকেন। আমি, আমার মেয়ে আর আমার ছেলেটাই সারাদিন বাড়িতে থাকতাম। তাছাড়া আমাদের যে কাজের লোক রয়েছে সে, আপনি প্রয়োজনে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন, তারা সকলে একই কথা বলবে। অর্থাৎ আপনি মেনে নিচ্ছেন যে ব্যাপারটা আত্মহত্যা? আপনার ছেলে হতাশার কারণে আত্মহত্যা করেছে,
তবে তার সেই হতাশার কারণ কি শুধুমাত্রই ছবি আঁকার কোনো সমস্যা, নাকি অন্য কিছু হতে পারে? দেখুন, তার ছবি আঁকার ব্যাপারে আমরা কখনোই যেমন না করতাম না, তেমন শুধু ছবি এঁকে তো আর সারা জীবন পেট চলবে না। তাই তাকে কারখানায় কাজকর্ম দেখার কথা বলা হতো। সে সেই সমস্ত কিছুই শুনতো না। একটা সময় এসে সবকিছুই বুঝতে পেরে যাবে, কিন্তু সপ্তাহ 2 থেকে কোনো একটা কারণে ভেঙে পড়ে। সারাদিন বাড়িতে থাকতো অথচ ছবি আঁকতো না। সে নিয়ে আমরা কিছু জানতে চাইলে বলতো ভালো লাগছে না। এর বাইরে কিছুই তো আমরা জানি না। আচ্ছা, আপনার ছেলের কোনো শত্রু কিংবা এমন কিছু যা আমাদের সাহায্য করতে পারবে, এমন কোনো একটা কথা আছে যেটা বুঝিয়ে দেবে যে ছেলেটি কি কারণে আসলে আত্মহত্যাই করতে পারে, কিংবা এর পেছনে অন্য কোনো ব্যাপার থাকতে পারে? তিনি কিন্তু আর কিছুই বলতে পারলেন না। তার মাথায় আর কিছুই এলো না হয়তো। নিখিলেশ একবার আমার দিকে তাকালো, তারপর আস্তে আস্তে বলল, দেখুন মাধবী, যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু আপনারাই বাড়িতে ছিলেন। তন্ময়বাবু বাড়ির বাইরে ছিলেন। আপনি, আপনার মেয়ে, এমনকি কাজের লোকও বাড়িতেই ছিল। তাই সন্দেহটা কিন্তু আপনাদেরকেই করা হবে। আর পুলিশের ব্যাপার তো বুঝতেই পারছেন, পুলিশ তদন্ত করলে প্রথম জেরা আপনাদেরই করবে। মানে আপনি বলতে চাইছেন আমি নিজে আমার ছেলেকে আত্মহত্যা করতে বলবো? আর আত্মহত্যা যদি সে করে তাতে আমাদের কিছু করার থাকে না, তাই না? তার মানে আপনি নিশ্চিত যে আপনার ছেলে আত্মহত্যাই করেছে? যদি কাউকে তার ঘরে ফ্যান থেকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে পাওয়া যায়, তাহলে ব্যাপারটা কি এটাই নিশ্চিত করছে না যে সে আত্মহত্যা করেছে? বেশ, আপনি এখন আসতে পারেন। আপনার মেয়ের সাথে না হয় আমরা পরেই কথা বলবো। আমি বুঝতে পারলাম নিখিলেশ আর মাধবী দেবীর সাথে কথা বলতে চাইছে না। তিনি চলে যেতেই আমি বললাম, দাসবাবু এসেছিলেন, ইশারায় বললেন বডিটা তুলতে হবে, আর তোমার যদি আরেকবার দেখার থাকে তাহলে তুমি দেখে নিতে পারো। তুমি দাসবাবুকে মৃতদেহ নিয়ে যেতে বলো। মৃতদেহ দেখার মতো আর কিছু নেই। আমি ঘরটা আরও একবার ভালো করে দেখতে চাই, আর বিশেষ করে দেখতে চাই এই ছেলেটির আঁকা ছবিগুলো। আচ্ছা, ও ছেলেটির নাম যেন কি? তুমি এতক্ষণ ধরে গোটা কেসের ব্যাপারে কথা বলছো, ভাবছো, অথচ ছেলেটার নামটা এখনো পর্যন্ত জানো না? নিখিলেশ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে একটু ইতস্তত করে বলল, আসলে ঘরে ঢোকার পরই একটা অদ্ভুত ব্যাপার আমার মনে হচ্ছিল। সেটা ঠিক এখনও বুঝতে পারছি না, তবে কিছু একটা কৌতূহল জাগিয়েছে। তাই ওই ব্যাপারটা খেয়ালও ছিল না। ছেলেটির নাম যতদূর সম্ভব মনে হচ্ছে মৃন্ময় হালদার, তাই তো? হ্যাঁ। দাসবাবু কথা বলতে বলতে যখন নামটা একবার বলছিলেন, তখন আমায় নয়, একজন কনস্টেবলকে নামটা বলছিলেন। আচ্ছা, তুমি দাসবাবুকে মৃতদেহটা তুলে নিয়ে যেতে বলো। দাসবাবুকে আটকে রেখে লাভ নেই। আমি বেরিয়ে গেলাম। দাসবাবু মৃতদেহ তোলার জন্য একদম তৈরি হয়েছিলেন। আমি বলতেই দাসবাবু কনস্টেবলদের নির্দেশ দিতেই তারা অতি সাবধানে স্ট্রেচারে করে মৃতদেহ নিয়ে চলে গেল। বাইরে গাড়ি অপেক্ষা করছিল। মৃতদেহ পুলিশের সাথে বাইরে যেতে নিচের দিকে একটা হইচই হট্টগোল শোনা গেল। বাড়ির বাইরে যারা অপেক্ষা করে দাঁড়িয়েছিল তাদের কথাবার্তা বোধ হয়। আমি দোতলার জানলা থেকে একবার বাইরের দিকে তাকিয়ে দেখলাম, বাড়ির বাইরেই একটা বড় রাস্তা। বড় রাস্তার ধারে বেশ লোকজন জমা হয়েছে, পুলিশও রয়েছে বেশ কিছু। মৃতদেহ নিয়ে গিয়ে তোলা হলো একটা গাড়িতে। দাসবাবু কিছু একটা নির্দেশ দিয়ে আবার ভেতরের দিকে ঢুকে গেলেন। পেছনের দিক থেকে একটা মেয়েলি গলায় কথা শুনে তাকিয়ে দেখলাম একটা বছর 15-16 মেয়ে এসে দাঁড়িয়েছে। আমাকে তাকাতে দেখে একটু থতমত খেয়ে বলল, আপনি গোয়েন্দা বাবু তো? আমার দাদা আত্মহত্যা করতে পারে না, ওকে কেউ একটা খুন করেছে। কথাটা বলতে বলতেই নিখিলেশ ব্যালকনির অন্য পাশের ঘর থেকে বেরিয়ে এলো। ঠিক তখনই ভেতর থেকে তন্ময় হালদারের কথা শোনা গেল। হরিহর কোথায় গেল? এখনো ফিরল না কেন? নিখিলেশ আমাদের দিকে এগিয়ে আসতে আসতে বলল, আচ্ছা অমরজিৎ, তুমি কি এবাড়ির কাজের লোকটিকে এখানে আসার পরে দেখেছিলে? আমি তো এখানে আসার পর তাকে দেখিনি। দাসবাবু একবার তন্ময়বাবুকে জিজ্ঞাসা করতে উনি বলেছিলেন উনি নাকি কোনো একটা কাজে বাইরে গিয়েছে, এক্ষুনি এসে পড়বে।
কিন্তু তার এক্ষুনি এসে পড়া এখনো হলো না। ব্যাপারটা কেমন অন্যরকম লাগছে। লোকটি এসবের সাথে জড়িত নেই তো? বলা যায় না তো অমরজিৎ। আচ্ছা, বাড়ি থেকে কোনো কিছু চুরি হয়নি তো? গোটা ব্যাপারটা কেমন যেন একটা জটিল হয়ে উঠছে আস্তে আস্তে। একটা খুন যেটা দেখতে আত্মহত্যার মতো মনে হচ্ছে, তাছাড়া একজন ছেলে যার ছবি আঁকার শখ রয়েছে, অথচ কোনো কারণে মাঝখানে কিংবা তার কম সময় ধরে তাকে হতাশ দেখাচ্ছিল। সব কিছু কেমন যেন একটাই সুতোয় বাঁধা। ওই সুতোটা ধরে টানতে পারলেই সবটা সামনে বেরিয়ে আসবে। যে মেয়েটি আমার কাছে এসে কথা বলছিল সে ততক্ষণে ঘরের ভেতরে চলে গিয়েছে। সে বোধহয় আমায় কথা বলতে দেখে সামান্য ভয় পেয়ে গেছে। তার কথা মনে পড়তেই বললাম, এই নিখিলেশ, আমার মনে হয় তন্ময়বাবুর মেয়েটি আমার কাছে এসেছিল। সে বলছিল তার দাদা নাকি আত্মহত্যা করতে পারে না, তাকে নাকি কেউ খুন করেছে। কিন্তু হঠাৎ করে ওই মেয়েটি এমন কথা বলতে গেল কেন? নিখিলেশ সেই কথার প্রসঙ্গ বদলে বলল, তোমারও তো মনে হয় এটা আত্মহত্যাই, তাই না? তাহলে আমার দলে অন্তত একজনকে আমি পেলাম। মেয়েটার সাথে কথা বলতে হবে অমরজিৎ, তবে তার আগে এই কাজের লোকটির ব্যাপারে খোঁজ নেওয়া প্রয়োজন। দাসবাবু একজন কনস্টেবলের সাথে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠে আসছিলেন। তাকে দেখতে পেয়ে নিখিলেশ বলল, দাসবাবু, একটা কথা বলুন, তন্ময়বাবুর বাড়ির কাজের লোক হরিহর, সে কোথায়? আরে সে কথাই তো বলছি। আশেপাশে লোকেদের কাছ থেকে জানা গেল খবরটা তন্ময়বাবুকে দিয়ে, এবং তন্ময়বাবুর স্ত্রী মেয়ে ফিরে আসার পর সে কোনো কারণে বাইরে বেরিয়ে যায়। তারপর থেকে তাকে আর কেউ দেখতে পায়নি। ব্যাপারটা বেশ অদ্ভুত। মৃন্ময় যদি আত্মহত্যা করে তাহলে হঠাৎ করে হরিহর কোথায় গেল? আর যদি ব্যাপারটা খুন হয় তাহলে হরিহরের এতে লাভ কি? একবার জিজ্ঞাসা করুন তো। তার ঘর থেকে কিছু চুরি হয়েছে নাকি? সে ব্যাপারটা আমরা আগেই দেখে নিয়েছি নিখিলেশ বাবু। কোথাও কোনো কিছু চুরি হয়নি, সবকিছু ঠিক আছে। কিন্তু হরিহর কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। আপনি কি এখনো ব্যাপারটাকে খুন বলেই মনে করছেন? আচ্ছা বেশ, আপনি যখন ব্যাপারটাকে আত্মহত্যা বলেই মনে করছেন, তখন আমিও আত্মহত্যা বলেই মেনে নিচ্ছি। এখন প্রশ্ন কিন্তু দুটো থেকে যাচ্ছে। হরিহর কোথায় গেল? যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে কেন পালালো? আর দ্বিতীয় প্রশ্ন, আত্মহত্যা করে থাকলে সে ঘরের দরজা বন্ধ করে নিয়ে আত্মহত্যা করবে, ঘরের দরজা খোলা রেখে সে আত্মহত্যা করতে যাবে কোন দুঃখে? মেনে নিচ্ছি সে সময় বাড়িতে কেউ ছিল না কাজের লোকটিকে ছাড়া, কিন্তু কাজের লোকটি যদি ওই সময় এসে পড়তো? আমার মনে একটা প্রশ্ন বারবার আসছে নিখিলেশ। যদি কাজের লোক বাড়িতে থাকার সময় আত্মহত্যা কিংবা খুন যে কোনো একটা হয়ে থাকে, তাহলে তখন কাজের লোকটি কোথায় ছিল? না নিখিলেশ, এই হরিহর নামের কাজের লোকটার উপর কিন্তু সন্দেহ বেড়ে যাচ্ছে। কি যেন চিন্তা করছিল সে। ততক্ষণে তন্ময়বাবু আবার বাইরে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে তিনি বললেন, শিমুলবাবু, হরিহরকে কোথাও পাওয়া যাচ্ছে না, কিন্তু হরিহর হঠাৎ কোথায় গেল সেটাও বুঝতে পারছি না। আপনি এখানে এসে কি হরিহরকে দেখতে পেয়েছিলেন, নাকি আপনি এখানে আসার আগে থেকেই যা হওয়ার তা হয়ে গেছে? অদ্ভুত ব্যাপার। নিজেই তো আমায় কারখানায় টেলিফোন করেছিল। আমায় প্রথম খবরটা দেয়, কারণ আমার স্ত্রী এবং মেয়ে কোথায় গেছিল সেটা তার জানার কথা নয়। কিন্তু বাড়িতে এসে আমি তাকে দেখতে পাইনি। তন্ময়বাবুর পেছনে এসে একপাশে দাঁড়ালো। তার বয়স বেশি হলেও তাকে দেখে কিন্তু মনে হয় 17। সে পেছনে এসে দাঁড়াতেই আমি বললাম, তুমি কিছু একটা বলছিলে না তখন? দাদা আত্মহত্যা করেনি, দাদা আত্মহত্যা করতে পারে না, সবই ওই ছবিটার জন্য হয়েছে। এই কথায় আমরা কিন্তু অবাক হয়ে গেলাম। ছবিটার জন্য? কোন ছবিটার জন্য? নিখিলেশ আর দাসবাবু একে অপরের মুখ চাওয়াচাই করল। তন্ময়বাবু অবাক হয়ে তাকে পেছন থেকে সামনের দিকে টেনে আনলেন। তারপরে বললেন, কোন কোন ছবির কথা বলছিস তুই? দাদা আসলে একটা ছবি আঁকছিল, ছবিটা আমি দেখেও ছিলাম। ওই ছবিটা কিন্তু দাদার ঘরে ছিল, কিন্তু এখন ওখানে নেই। কথাটা শুনে নিখিলেশ তন্ময়বাবুকে নিয়ে তাড়াতাড়ি আবার ঘরের ভেতরে গিয়ে ঢুকল। তারপর উত্তেজিত স্বরে বলল,
কোথায় ছিল এই ছবিটা? ওই যে ওই দাদার টেবিলের উপরে ছবিটা ছিল। দাদা আমাকে বলেছিল যে ছবিটা নাকি খুব দরকারি একটা ছবি। ওই ছবিটা দাদা আর্ট এক্সিবিশনে দেওয়ার কথাও বলেছিল। তুমি কি এটা জানো যে ছবিটা ওখান থেকে কোথায় গেল? আর ছবিটা আবার শেষবার কখন দেখেছিলে তুমি? আজকেও দেখেছিলাম। দাদা ছবিটা একটা কাগজ দিয়ে মুড়ে রেখেছিল, কিন্তু সেটা কোথাও একটা নিয়ে যাওয়ার কথা চলছিল। তারপর আমি বাড়িতে এসে ছবিটা কিন্তু আর দেখতে পাইনি। সর্বনাশ! তাহলে কি কেউ এই বাড়িতে এসেছিল আর ছবিটা নিয়ে চলে গেছে? দাসবাবু, এক্ষুনি বাইরে যান, গিয়ে দেখুন জমা হওয়া লোকেদের মধ্যে কেউ হরিহরকে শেষবার বেরিয়ে যেতে রেখেছিল কিনা, আর যদি সেটাই হয় তাহলে তার হাতে কিছু ছিল কিনা। নিখিলেশের কথায় দাসবাবু তখনই বাইরে বেরিয়ে গেলেন। নিখিলেশ চিন্তিত মনে ঘরের ভেতর ঘুরতে লাগলো। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল বেশ চিন্তা এসে জমা হয়েছে তার চোখে মুখে। ঘরের একপাশে বিছানার উপরে চুপ করে বসেছিলেন মৃন্ময় হালদারের মা মাধবী দেবী। তিনি কাঁদছিলেন না, তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি ভীষণ ভেঙে পড়েছেন। ঘরের মধ্যে কোথাও কোনো শব্দ নেই। খোলা জানলা দিয়ে দুপুরের রোদ ভেতরে এসে ঢুকেছে। ঘরের এদিকে ওদিকে তাকালে ঘরের মোটামুটি একটা বিবরণ পাওয়া যায়। একটা দরজা, উল্টো দিকে দুটো জানলা, ঘরের একপাশে একটা বিছানা, তার পাশে টেবিল, চেয়ার, এমনকি একটা লম্বা ছবি আঁকার ক্যানভাস রাখার পর্যন্ত জায়গা রয়েছে। উল্টো দিকে একটা ছোট আলমারি। ঘরের অন্য পাশে দেওয়ালের ছোট্ট একটা কূপের মধ্যে ছোট ছোট কিছু মাটির পুতুল, একটা আলনা, তাতে ইতস্তত জামা কাপড় ছড়িয়ে রাখা রয়েছে। ঘরের একপাশে একটা টেবিলের উপর বেশ কিছু বই গুছিয়ে রাখা। এছাড়া যেটা রয়েছে সেটা হলো ঘরের গোটা দেওয়াল জুড়ে অজস্র ছবি। অন্তত কম করে 4টে দেওয়াল মিলিয়ে 13টা ছবি তো হবেই। তার সবগুলোই যে হাতে আঁকা তা কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যায়। নিখিলেশ এগিয়ে গিয়ে একটা ছবি হাতে ধরল। বোঝাই যাচ্ছে ছবিটা কাগজে রেখে পরে পেছনের দিকে মোটা কার্ডবোর্ড লাগিয়ে কাঁচ দিয়ে বাঁধাই করা হয়েছে। এটা যদি সত্যিই আপনার ছেলের আঁকা হয় তাহলে সত্যিই তার আঁকার হাত কিন্তু ভালো। শুধু শুধু কেন তাকে ব্যবসার কাজে লাগাতে চেয়েছিলেন? এঁকেও তো বেশ কিছু দূর যাওয়া যায় তন্ময়বাবু। আমি কখনোই ওকে পুরোপুরি আঁকতে বারণ করতাম না। আমি বলতাম ব্যবসার কাজ সামলাতে তার পাশাপাশি আঁকা নিয়ে থাকতে। কিন্তু এখন কি করা যায় দাসবাবু? ছেলেটা তো আমার চলে গেল, আর এসবের পেছনে যদি কেউ থেকে থাকে তাহলে কি তাকে আমরা খুঁজে পাবো না? হরিহরি বা কোথায় গেল? আগে হরিহরকে খুঁজে বার করতে হবে। হরিহরকে খুঁজে বার করতে পারলে এই সমস্ত কিছুর একটা সমাধান পাওয়া যাবে। আমার দৃঢ় বিশ্বাস ব্যাপারটা খুন, আর সেই খুনের পেছনে একটা মোটিভ তো থাকা দরকার। আপনার ছেলের ঘর থেকে ছবিটা চুরি গিয়েছে, কিন্তু সেটা চুরি করলো কে আর কেনই বা চুরি করলো? আমার মাথায় কিছু ঢুকছে না নিখিলেশ বাবু, আমি কিছু বুঝতে পারছি না। এখন আপনি শুধু বলে দিন আমি কি করব? এখন আমাদের করণীয় কি? কিছু না তন্ময়বাবু, আপনি কয়েকদিন কারখানায় যাবেন না, বাড়িতেই থাকবেন। বিশেষ করে আপনার ছেলের ঘর আর এই ছবিগুলোর দিকে একটু নজর রাখবেন, আর চেষ্টা করে দেখবেন বাড়ির কোথাও ওই ছবিটা পাওয়া যায় কিনা, যেটা একটা কাগজ দিয়ে মোড়া রয়েছে। এতক্ষণ ধরে চুপ করে আমাদের সমস্ত কথা শুনে চলেছিলেন মাধবী দেবী। এবারে তিনি বললেন, হ্যাঁ নিখিলেশ, একটা কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। ছেলেটা আমায় বলেছিল যে কিছুদিনের মধ্যে ও এমন কিছু একটা করতে চলেছে যেটা ওর জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তারপর হয়তো ও পুরোপুরিভাবে ওর বাবার কারখানায় গিয়ে কাজ করবে, আর না হলে ছবি আঁকবে। হঠাৎ করে তার এমন পরিবর্তনের কারণ আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি। ব্যাপারটা বড় আশ্চর্যের মনে হচ্ছে। হঠাৎ করে তার মধ্যে এমন কি একটা পরিবর্তন হলো যার জন্য সে ওই কথাটা বলল। কিন্তু যদি সেটাই হয় তাহলে খুন করতে হলো কেন? আমার মনে হয় ওই ছবিটার জন্যই খুনটা হয়েছে। আর ছবিটা ওর কাছ থেকে কেউ নিতে চেয়েছিল। ছবিটা না পেয়ে বোধহয় তাকে খুন করে। তারপর কিংবা যদি আত্মহত্যা হয়
তাহলে ছবিটা তো এখান থেকে কাউকে বার করতে হবে। সেটা হরিহর ছাড়া আর কে বার করবে? নিখিলেশের মুখে চিন্তা লেগেই রইল। সে আর সময় নষ্ট করল না, বলল, এখন সব ব্যাপারে তেমন কিছুই বোঝা যাচ্ছে না। আপনারা একটা কাজ করুন, যথাসম্ভব বাড়িতে থাকার চেষ্টা করুন। আর হরিহর যদি ফিরে আসে তাহলে তক্ষুনি আমাকে জানাবেন। হরিহরের বাড়ির ঠিকানা নিশ্চয়ই আপনাদের কাছে আছে, সেখানে খোঁজ নিন। আর একবার দাসবাবু আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আপনার ছেলে এইসব আঁকাআঁকির জন্য কোথায় যেত, মানে তার কোনো আঁকা স্কুল কিংবা এমন কোনো বন্ধু বান্ধব যাদের সঙ্গে তার এই কাজকর্ম চলতো? এলগিন রোডের কাছে একটা বাড়ি আছে, সেখানে ওরই বয়সী আরো কিছু ছেলেমেয়েরা মিলে কাজটা করত। আর সেখানেই কয়েকবার আমি নিজে ওকে নামিয়ে দিয়ে এসেছি। আমার মনে হয় সেখানে গেলে আপনারা এ ব্যাপারে কিছু জানতে পারেন। আমরা তন্ময়বাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় নেমে নিখিলেশকে আগের মতোই চিন্তিত দেখে বললাম, কি ব্যাপার বলো তো, তুমি এত কি নিয়ে ভাবছো গো? গোটা ব্যাপারটাই আমাকে ভাবাচ্ছে অমরজিৎ। গোটা ব্যাপারটায় কোথাও একটা খটকা থেকে যাচ্ছে। প্রথম খটকাটা হলো, মৃন্ময়কে যদি খুন করা হয় তাহলে সেটা আত্মহত্যার মতো সাজানো হলো কেন? দ্বিতীয় খটকা, হরিহর কোথায় গেল? সে যখন টেলিফোনে তন্ময়বাবুকে মৃন্ময়ের মৃত্যুর খবরটা দিয়েছিল, তার মানে তাকে সন্দেহ করাটা সেখানে খানিকটা কম হয়ে যাচ্ছে। সে চাইলেই ছবি চুরি করে কিংবা অন্য কিছু চুরি করে খবরটা না দিয়েই পালিয়ে যেতে পারত। কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে সে গেল কোথায়? তৃতীয় খটকা, মৃন্ময় হালদার কিন্তু শিল্পী হিসেবে তেমন কোনো নাম করতে পারেনি। তার বয়স বড়জোর 22-23-এর বেশি হবে না। তার আঁকার হাত যে চমৎকার সেটা তার ঘরের দেওয়ালের ছবিগুলো দেখলেই বোঝা যায়। আর শিল্পী মহলে তার নাম থাকাটাও খুব একটা কঠিন ব্যাপার নয়। কিন্তু তার ছবির এত দাম কি করে হলো যে সেই ছবিটা ওই বাড়ির থেকে কাউকে চুরি করতে হবে? আর ছবিটা রেখেছিল যাতে কেউ দেখতে না পায়। তাহলে এমন কি ছিল সেই ছবিতে? কথাগুলো নিখিলেশ যেন নিজের মনেই বলল। আমি প্রথমেই কি করে বললাম বলো তো, ব্যাপারটা আত্মহত্যা নয়, ব্যাপারটা খুন? আমি তো সেটা এখনো বুঝতে পারছি না। তুমি হঠাৎ করে কি করে বলে দিলে যে খুন হয়েছে? আমার এমনকি পুলিশের পর্যন্ত তো মনে হয়েছে ব্যাপারটা আত্মহত্যা। তাছাড়া ঘরে একজন ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে, সেটা দেখে তো যে কেউ আত্মহত্যা বলেই ভাববে। তুমি নিশ্চয়ই মৃন্ময় হালদারের উচ্চতা লক্ষ্য করেছিলে। তাছাড়া তার বিছানার উচ্চতা থেকে ফ্যানের উচ্চতা বেশ খানিকটা। ওই উচ্চতায় বিছানায় দাঁড়িয়ে হাত পাওয়া কিন্তু সহজ নয়। তোমার কি মনে হয় ছেলেটা ওখানে দাঁড়িয়ে ফ্যান পর্যন্ত হাত পেয়ে যাবে? তুমি হয়তো এর মধ্যে ভুলে যাচ্ছ নিখিলেশ, যে বিছানার একপাশে কিন্তু লম্বা একটা টুল পড়েছিল। নিখিলেশের মুখে হঠাৎ করেই একটা অদ্ভুত রহস্যময় হাসি দেখা গেল। অদ্ভুতভাবে দুবার হেসে সে বলল, তোমার এখনো কিছু মনে হচ্ছে না অমরজিৎ? এখনো মনে হচ্ছে না গোটা ব্যাপারটা একটা খটকা রয়েছে? হঠাৎ করেই একটা ব্যাপার আমার মনে পড়ে গেল। ছোট টুলটা ঘরের মেঝের উপর ছিটকে এসে পড়েছিল বোধহয়। গলায় ফাঁস লাগিয়ে টুলটা লাথি মেরে নিচের দিকে ফেলে দিয়েছিল মৃন্ময় হালদার। কিন্তু ব্যাপারটা নিয়ে নিখিলেশ এত রহস্য করছে কেন? নিখিলেশের দিকে তাকাতেই দেখতে পেলাম সে হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কিছু। আর তারপরেই যেন বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল কথাটা। নিখিলেশ দাসবাবুকে গ্লাভস পরা হাতে টুলটা তুলে নিয়ে বিছানার উপরে একবার রাখতে বলেছিল। তারপর ফ্যানের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। হঠাৎ করে আমি বললাম, তার মানে তুমি বলতে চাইছো মৃন্ময় হালদারের যা উচ্চতা, তাতে বিছানার উপর টুল নিয়ে দাঁড়ালেও সেই ফ্যান পর্যন্ত হাত পাবে না? তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছ। দেখো, তন্ময়বাবুর বাড়িটা পুরনো আমলের বাড়ি। ঘরের ছাদ, সিলিং এই সমস্ত বেশ খানিকটা উঁচু করেই তৈরি করা হতো। তবে বিছানাটা বেশ উঁচু হওয়ার জন্য মনে হতেই পারে, কিন্তু মৃন্ময় হালদারের উচ্চতা অনেকটাই কম। তার পক্ষে ওই বিছানার উপর টুল রেখে তার উপর পা রেখে ওঠা সম্ভব না। আর তাছাড়া বিছানাটা খানিকটা বসে যাবে। তাছাড়া ওই টুলের ওপর দাঁড়িয়ে গলায় ফাঁস বেঁধে আত্মহত্যা করা সম্ভব নয়। তার একটাই মানে অমরজিৎ, কেউ তাকে খুন করে তারপর ঝুলিয়ে দিয়েছে ওই ফ্যানের সাথে।
নিখিলেশের কথা শুনে আমি থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। অবাক গলায় বললাম, কিন্তু এমনটা কেউ করবে কেন? যদি ওই ছেলেটির পোস্টমর্টেম করা হয় তখনই তো খুনের আসল কারণটা জানতে পারা যাবে। তাহলে আবার ভুল করছো অমরজিৎ। যদি কেউ সত্যি ওই দড়িটা গলায় লাগিয়ে তাকে খুন করে এবং তারপর ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়, তাহলে কিন্তু ব্যাপারটা এত সহজ হবে না। আমার মনে হয় না যে কাজটা করা সহজ হবে। দড়ি দিয়ে খুন করে সেই দড়িতে হাতের ছাপ না রেখে সেই দড়িটা ফ্যানে ঝুলিয়ে দেওয়া অত্যন্ত কঠিন কাজ। তাছাড়া এতে আরও সমস্যা হতে পারে। দড়িটা ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে ব্যাপারটা। আমি তাই ওই দড়িটা দাসবাবুকে নিয়ে যেতে বলেছি, আর আসার সময় ওই ঘরটা বন্ধ করে আসতে বলেছি। ওই ঘরে যেন কেউ না ঢোকে। তবে অমরজিৎ, এইটুকুতে আমরা শুধু এটাই অনুমান করতে পারি যে কেউ খুন করেছে মৃন্ময় হালদারকে। কিন্তু খুনি পর্যন্ত পৌঁছানো যাবে না। তার আগে আমাদের মৃন্ময় হালদারের ব্যাপারে খোঁজ নিতে হবে, এবং খোঁজ নিতে হবে হরিহরের। আমি আর কিছু বললাম না। সেদিনের মতো বাড়ি ফিরে এলাম। বাড়িতে ঢুকতেই কিন্তু আমাদের পড়তে হলো বৌঠানের রোষের মুখে। আমাদের ঢুকতে দেখে বৌঠান একটু কড়া গলায় বলে উঠল, এতক্ষণে সময় হলো তোমাদের আসার? বলি না এলেই তো পারতে। সে কোন সকালে বেরিয়ে পড়েছ? সকালে আমরা মোটেই বেরিয়ে পড়িনি। আমরা সকালে গিয়েছিলাম একবার থানায় দাসবাবুর সঙ্গে দেখা করতে, তারপর সেখান থেকে আরও একটা জায়গায়, তারপর তো বাড়ি ফিরে এসেছিলাম। তখন তুমি তো বাড়ি ছিলে না। হ্যাঁ, সেই তো বাড়িতে ফিরে এসে আমায় উদ্ধার করেছ। তবে বাড়িতে তো 5 মিনিটের বেশি ছিলে না। তারপরে আবার টেলিফোন পেয়ে কোথাও দৌড়ে গিয়েছ। আমায় তো রামদয়াল কাকা সবই বলেছে, কিন্তু কোথায় গিয়েছিলে সেটা বলো তো। দেখো কৃষ্ণা, এখন প্রায় দুপুর হয়ে গেছে। আমি স্নানটা সেরে নিই। খিদে পেয়েছে, খেতে দাও। খেয়ে দিয়ে তারপর না হয় সব বলছি। বৌঠান কিন্তু আর কিচ্ছু বলল না। আমরা স্নান সেরে খাবার টেবিলে এসে যখন বসলাম, তখন বৌঠান খাবার দিতে দিতে বলল, ব্যাপারটা আসলে কি সেটা আমায় খুলে বলো তো। তোমরা আসলে কি করতে চাইছো? আর টেলিফোন যে দাসবাবু করেছিল সেটা তো বুঝতে পারছি, কিন্তু কি কারণে বলো তো। আজ সকাল 10টা নাগাদ তন্ময় হালদারের ছেলে মৃন্ময় হালদারকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখতে পাই যে মৃতদেহ তখনও ফাঁসের দড়ি থেকে ঝুলছে। দাসবাবু খবরটা পেয়ে মৃতদেহ নামাতে বারণ করেছিলেন পুলিশ আসার আগে পর্যন্ত, যাতে গিয়ে আমি সবটা দেখতে পাই এবং তদন্তটা ভালোভাবে করা যায়। প্রাথমিক ভিত্তিতে ব্যাপারটা আত্মহত্যা বলে মনে হলেও টেলিফোনের বিবরণটা শুনে আমার মনে হয়েছে এটা আত্মহত্যা নয়, খুন। তারপর যখন গিয়ে পৌঁছই তখন তো একেবারে নিশ্চিত হয়ে যায় যে ব্যাপারটা কখনোই আত্মহত্যা হতে পারে না। কিন্তু তদন্ত করতে গিয়ে আরও একটা ব্যাপার জানা গেছে। ওই ছেলেটি হলো একজন ছবি আঁকিয়ে। মোটামুটি নাম যে রয়েছে সেটা তার হাতের আঁকা দেখলেই বোঝা যায়। তবে তার ঘর থেকে একটা ছবি চুরি হয়েছে। ছবিটা যে আসলে তার নিজের আঁকা নাকি অন্য কারোর আঁকা সে ব্যাপারে এখনও তেমন কিছু বোঝা যাচ্ছে না। ছবিটা একটা কাগজে মোড়ানো ছিল। সেটা দেখেছিল একমাত্র তার বোন তনুশ্রী হালদার। এখন সব থেকে বড় সমস্যা হলো সেই বাড়ির কাজের লোকটি নিরুদ্দেশ। সে নিজেই তন্ময়বাবুকে খবর দিয়েছিল। তার ছেলের মারা যাওয়ার ব্যাপারে কাজের লোকটি খবর দিয়েছিল। তখন বাড়িতে কাজের লোকটি ছাড়া অন্য কেউ ছিল না। ছেলেটির মৃত্যুটা যে আত্মহত্যা নয়, খুন, সেটা বুঝতে পারছি। কিন্তু ওভাবে বাড়িতে ঢুকে কাউকে ওভাবে খুন করে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়াটা এটা তো সহজ কাজ নয়। যদিও বাড়িটার অবস্থান দেখে আমার মনে হয়েছে ওই বাড়িতে কেউ ঢুকলে কিংবা বেরিয়ে গেলে বাইরের লোকেরা চট করে দেখতে পাবে না, কারণ বাড়িটা রয়েছে একদম শেষ প্রান্তের দিকে। বাড়ি থেকে বেরিয়ে একটা রাস্তা সামনের দিকে এলেও একটা রাস্তা আবার পিছনের দিকে চলে যায়। সেই রাস্তা ধরে এগিয়ে গেলে খানিকটা ফাঁকা জায়গা পেরিয়ে একটা কবরস্থান মতো পড়ে। তার পাশ থেকে যেতে পারলেই বড় রাস্তায় উঠতে পারা যায়, অর্থাৎ অপরাধীরা চাইলে সেই রাস্তা দিয়ে আসতে পারে। কিন্তু আসল সমস্যা হলো হরিহর নামের এই কাজের লোকটি কোথায় গেল, আর ছেলেটির ঘর থেকে যে ছবিটা চুরি হয়েছে সেটা আসলে কিসের ছবি?
বৌঠান কথা শুনতে শুনতে অবাক হয়ে তাকিয়েছিল। ভাত আমার থালায় বেড়ে দিতে দিতে সে থমকে গিয়েছিল। তারপর সম্বিত ফিরে পেয়ে আমায় ভাত দিয়ে বলল, বাবা, এই এত ব্যাপার হয়ে গেছে, কিন্তু তুমি কিছু বুঝতে পারলে না? আর এই হরিহর নামে যে কাজের লোকটার কথা বলছো, তাকে খুঁজে পেলে? না কৃষ্ণা, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে আশা করছি খুব শিগগিরই খুঁজে পাওয়া যাবে। তাকে খুঁজে না পাওয়া গেলে কেসটা আরও জটিল হয়ে পড়বে। এর মধ্যে আমাদের ছেলেটির আঁকা স্কুল কিংবা যেখানে সে এই সমস্ত বিষয় নিয়ে কাজকর্ম করতো সেখানে খোঁজ খবর নিতে হবে। একটা আর্ট এক্সিবিশনের কথাবার্তা চলছিল, আমরা খেয়াল রাখছি। আসলে এই ব্যাপারটা বেশ জটিল আর অনেকটা বিস্তৃত, খানিকটা সময় লাগবে। আমাদের প্রথম লক্ষ্য হলো হরিহরকে খুঁজে বার করা, তারপর বাকি সমস্ত কিছু। অনেকক্ষণ ধরে নিখিলেশ আর বৌঠানের কথা আমি শুনছিলাম। এবারে বললাম, কিন্তু নিখিলেশ, এই হরিহর যদি খুন করে পালায়, তাহলে তাকে কি এত সহজে খুঁজে পাবে? আর তোমার কি মনে হয়, ছবিটা কি সে নিয়ে গেছে? নিখিলেশ গম্ভীর মুখে স্বগতোক্তির মতন বলল, হরিহর মৃন্ময়কে ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার করেছিল। তারপর বাড়ির বাইরে এসে আগে আশপাশের লোকেদের খবর দিয়েছিল, তারা ওখানে গিয়ে পড়েছিল। তারপর হরিহর টেলিফোনে কারখানায় তন্ময় বাবুকে খবর দেয়। ঠিক তারপরেই হরিহর বেরিয়ে পড়েছিল, কিন্তু সে সময় তার হাতে কিছু ছিল বলে কেউ দেখেনি। সে খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এবং ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে জানালার কাছে দাঁড়িয়ে কিছু একটা করছিল। অনেকের সন্দেহ যে জানালার কাছে দাঁড়িয়ে বাইরে কিছু একটা দেখতে পেয়ে সে উত্তেজিতভাবে বেরিয়ে এসেছিল। আর ছবিটা? ঘরের মধ্যে সেই ছবিটা তখন সেখানে ছিল? ছবিটার ব্যাপারে তনুশ্রী যতটা জানে ততটা আর কেউ জানে না, তাই বাড়ির বাকিদের কাছ থেকে এ ব্যাপারে কিছুই জানা যায়নি। তবে তারা ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল, ভিতরে ঢুকেছিল, কিন্তু কোনো কিছুতে হাত দেয়নি, কারণ তাদের মধ্যে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, সে বারণ করেছিল সবাইকে। আর তাই ঘরের ভেতর ঢুকে কেউ কোনো কিছুতে হাত দেয়নি। দাসবাবু গিয়ে পৌঁছেই আমাদের টেলিফোন করেছিলেন। তাহলে এবার কি করতে চলেছ? প্রথমে কি হরিহরের খোঁজ নেবে? আর তন্ময়বাবুর কাছ থেকে ঠিকানাটা একবার জেনে নাও, তারপর বিকেলের দিকে আমরা না হয় তার বাড়ি থেকে একবার ঘুরে আসি। নিখিলেশ চুপ করে ভাতের থালার দিকে তাকিয়ে ভাত নাড়াচাড়া করতে লাগলো। বৌঠান বলে উঠল, কি হলো? ওভাবে না খেয়ে ভাত দিয়ে নাড়াচাড়া করছো কেন? না, হ্যাঁ, আমার মন বলছে হরিহরকে তার বাড়িতে পাওয়া যাবে না। আর হরিহর যে নিরুদ্দেশ হয়ে গেছে, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর একটা রহস্য রয়েছে। সেই দিনটা একরকমভাবে কেটে গেল। এর মাঝে নিখিলেশের সাথে একবার দাসবাবুর আর একবার তন্ময়বাবুর কথা হলো। আমি গোটা ব্যাপারটা নিয়ে নিজের মতো করেই ভাবার চেষ্টা করছিলাম। একবার মনে হচ্ছিল হরিহর বোধ হয় মৃন্ময় হালদারকে খুন করে তারপর ওই কাগজে মোড়া ছবিটা নিয়ে পালিয়েছে। কিন্তু সেটা যদি হয়, তাহলে ওই ছবিটা নিয়ে সে কি করবে? ছবিটা নিয়ে সে যদি কোথাও যায়, তাহলে তো ধরা পড়ে যাবে। আশা করছি পুলিশ এর মধ্যে ওই এলগিন রোডের যে বাড়িতে মৃন্ময় হালদার ছবি আঁকতে যেত, সেখানে খোঁজখবর নিয়ে নিয়েছে। তাহলে তো হরিহরের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি বাইরের কেউ কাজটা করে থাকে, তাহলে তার ক্ষেত্রেও তো ব্যাপারটা সোজা নয়। কিন্তু ওই ছবিটা আসলে কি, যে জন্য মৃন্ময় হালদারকে খুন করতে হলো? না, এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠতেই বুঝতে পারলাম পাশের ঘরে নিখিলেশ উত্তেজিত স্বরে কারোর সাথে কথা বলছে। নিখিলেশের ঘরের দরজার কাছে এসে দাঁড়ালাম। ভেতর থেকে শুনতে পেলাম নিখিলেশ বলছে, গোটা এলাকাটায় তল্লাশি চালান, যেখানেই তার থাকার সম্ভাবনা থাকতে পারে সেখানে খোঁজ করুন। তাকে কিন্তু খুঁজে বার করতেই হবে, না হলে এই কেসটা কিন্তু এখানেই থমকে থাকবে। আর যেখানে খোঁজ নিতে বলেছিলাম সেখানে কোনো খোঁজ নিয়েছেন? অপর প্রান্ত থেকে কি কথা ভেসে এলো তা বোঝা গেল না। নিখিলেশ খানিকক্ষণ চুপ করে থেকে আবার বলল, আগে হ্যাঁ, আপনি আপনার কাজ করুন। আমি এদিকটা যা করবার করছি, তবে আপনার কাজটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার কাজের উপর সব কিছু নির্ভর করছে। আমাদের কিন্তু খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, কি বলছেন?
ও আচ্ছা, হ্যাঁ তাহলে তো খুব ভালোই হলো। আর এক্সিবিশন কবে হওয়ার কথা ছিল? এরপর অপর প্রান্ত থেকে কিছু কথা ভেসে এলেও নিখিলেশ মুখে কিছু বলল না। আমি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে প্রথমে কথা শুনলাম, তারপরে চলে গেলাম ব্যালকনির দিকে। বেশ কিছুক্ষণ পর নিখিলেশ এসে দাঁড়ালো আমার পাশে, তারপর বলল, মৃন্ময় হালদার যে একাডেমিতে আঁকা শিখত তার খোঁজ পাওয়া গেছে, এবং সেখানে তন্ময় হালদারের সাথে কারোর কিন্তু তেমন কোনো শত্রুতা ছিল না। তাছাড়া তাদের সকলের মধ্যে মৃন্ময় হালদার ছিল সবথেকে ভালো ছাত্র, এবং তার আঁকা একবার এক্সিবিশন পর্যন্ত যদি যেত তাহলে শিল্পী হিসেবে বাইরে তার নাম হওয়াটা কেউ আটকাতে পারত না। এমনই সেই একাডেমির অনেকেরই ধারণা। বাহ, তাহলে তো মৃন্ময় হালদার তো বেশ গুণী মানুষ ছিল। কিন্তু এমন গুণী মানুষের শত্রু থাকতে পারে? আচ্ছা, তোমার কি মনে হয় আমার শত্রু সংখ্যা কত হতে পারে বলো তো? নিখিলেশের এমন কথায় আমি হেসে উঠলাম। বললাম, নিখিলেশ, এই কথার উত্তর বোধ হয় আমার দেওয়ার প্রয়োজন নেই, কারণ আজ পর্যন্ত তুমি কতজন অপরাধীকে শাস্তি দিয়েছ কিংবা জেলে পাঠিয়েছ সেটা তো বোধ হয় তোমার নিজেরও মনে নেই। তাদের সবারই যে তোমার উপর রাগ থাকবে সেটা তো স্বাভাবিক। নেহাত হাতে গুনলে হয়তো কিছু মানুষ নিজেদের অপরাধের প্রায়শ্চিত্তের কথা ভাববে, কিন্তু বেশিরভাগ মানুষেরাই তাদের ধরা পড়ার পেছনে তোমার অবদানকে কখনোই ভুলবে না, আর তারা সব সময় তোমার শত্রু। নিখিলেশ আমার কথায় হাসল, তারপর ব্যালকনির বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, অমরজিৎ, দুনিয়াতে গুণী মানুষের শত্রুর অভাব হয় না। যার কাছে কিচ্ছু নেই, যার তেমন কোনো ক্ষমতা নেই, কিংবা মনে করো যে কিছু করে না, তার কিন্তু শত্রু থাকে না। আসলে আমাদের নিয়মই হলো যে কেউ একটু ভালো কিছু করলে তাকে নিচে টেনে নামাবার চেষ্টা, না পারলে তাকে শত্রু মনে করা। তাই মৃন্ময় হালদারের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু ভাবা যেতেই পারে, বিশেষ করে তার ঘর থেকে ওই ছবিটা চলে যাওয়ার পর। ওই ছবিটা কিসের তা কিন্তু জানা যায়নি। তবে আর একটা কথা জানা গেছে, গোপন সূত্রের খবর রয়েছে যে মৃন্ময় হালদার কোনো একটা বিখ্যাত ছবির রেপ্লিকা তৈরি করার কাজ করছিল, তবে সেটা শুধুমাত্র আইনি প্রক্রিয়ায় এক্সিবিশনে প্রদর্শন করার জন্য। ওই আর্ট একাডেমির সম্মতিক্রমে কাজটা করছিল। তবে তারা মনে করছে মৃন্ময় হালদার যদি রেপ্লিকা তৈরি করে তাহলে তার দামও কিন্তু অনেক হবে, কারণ মৃন্ময় হালদারের আঁকার হাত এমনিতেই বেশ ভালো। এখন আমার মনে হচ্ছে ওই কাগজে মোড়া ছবিটা আসলে দুটো ছবির মধ্যে যে কোনো একটা হতে পারে। প্রথমত হতে পারে সেই বিখ্যাত ছবির রেপ্লিকা, আর দ্বিতীয়ত হতে পারে আর্ট এক্সিবিশনে মৃন্ময় হালদারের প্রদর্শন করার জন্য সেরা একটা ছবি। সব কিছুই কিন্তু একদিকে যাচ্ছে নিখিলেশ, কিন্তু এর মধ্যে মাসখানেক ধরে কিংবা সপ্তাহ দুয়েক ধরে মৃন্ময় হালদারের হঠাৎ করে এমন হতাশ হয়ে পড়ার কারণটা? একজন শিল্পীর হতাশ হয়ে পড়ার পেছনে অনেক কিছুই থাকতে পারে। তার মন মতো কিছু না হওয়ার জন্য, কিংবা এমন কিছু যেটা সে করতে পারেনি। অনেক সময় এমনটাও হতে পারে যে ছোট বড় কোনো মানসিক আঘাত তাকে হতাশাগ্রস্ত করে ফেলতে পারে। বিশেষ করে যে এত ভালো ছবি আঁকে, সে যখন ছবি আঁকা ছেড়ে দেওয়ার কথা বলছে, নিশ্চয়ই সে এমন একটা মানসিক আঘাত পেয়েছিল যেটা খুব সহজ নয়, অথচ সে কথা সে কাউকে বলতেও পারেনি। আমার কিন্তু মনে হয় মৃন্ময় হালদারের যদি কোনো শত্রু থাকে তাহলে সেটা ওই আর্ট একাডেমির মধ্যেই রয়েছে। কিন্তু সব কিছুর সমাধান হলেও হরিহরের ব্যাপারটা কিন্তু মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। হরিহরের সাথে এই সব কিছুর সম্পর্ক কোথায়? আমার মনে যে ভাবনাটা আসছে সেটা আমি তোমায় এক্ষুনি বলতে চাইছি না। একমাত্র সেটা যদি হয় তাহলে এই কেসের একটা সহজ সমাধানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আর যদি সেটা না হয় তাহলে এই কেসটা কিন্তু এত সহজে সমাধান হবে না। গোটা ব্যাপারটা প্রথম থেকেই এমন জটিল হয়ে আছে। খুনটাকে আত্মহত্যার মতো করে দেখানো হয়েছে, তারপর ঘর থেকে যে ছবিটা চুরি গেছে সেটা কোন ছবি সেটাও কেউ জানে না। আরেকটা ব্যাপার কিন্তু তুমি সম্পূর্ণ ভুলে যাচ্ছ নিখিলেশ। মৃন্ময় হালদারের বোন তনুশ্রী হালদার বোধহয় এই ব্যাপারে আমাদের আরও বেশি করে সাহায্য করতে পারে। আমার মনে হয় ওই পরিবারে তন্ময়বাবু কিংবা মাধবী দেবীর চেয়ে মৃন্ময় হালদারের কাছের ছিল তার বোন তনুশ্রী হালদার, কারণ তার কাছ থেকেই কিন্তু আমরা এই ছবিটার কথা জানতে পেরেছি। অপরাধীরা ঠিক সকালের দিকেই এসেছিল, কারণ তারা জানতো ওই সময় বাড়িতে কেউ থাকবে না। অথচ মাধবী দেবী এবং তার মেয়ে যে সময় বাইরে গিয়েছিল
সেই সময়টা কিন্তু বাইরে যাওয়ার মতো নয়। অত সকালে তাদের বাইরে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু নিখিলেশ, আমি বোধহয় গোটা ব্যাপারটা বুঝতে পারছি কেমন হয়েছে। সেদিন সকালে যখন তন্ময়বাবুর স্ত্রী এবং তার মেয়ে বাইরে গিয়েছিল, তখন হরিহর বাড়িতে একা ছিল। সেই সুযোগে বাইরে থেকে এসেছিল মৃন্ময় হালদারের শত্রু, যে ওই ছবিটা চুরি করতে চেয়েছিল। তারপর সুযোগ বুঝে বাড়িতে ঢুকে সেই ছবিটা চুরি করে এবং বাধা পেয়ে মৃন্ময় হালদারকে খুন করে। খুন করার পরে তাকে ঝুলিয়ে দেয় ফ্যানের সাথে। ছবিটা নিয়ে সেখান থেকে সে যখন বাইরে বেরিয়ে আসে, তারপরে নিশ্চয়ই হরিহর বাড়িতে ঢুকেছিল। এখানে সমস্যা হলো, ওই সময় হরিহর কোথায় ছিল? এর মধ্যে একটা নতুন খবর পাওয়া গেছে অমরজিৎ। তন্ময়বাবুর বাড়ির একতলার রান্নাঘরে দরজার ছিটকানিটা ভাঙা ছিল। ব্যাপারটা আগে নজরে পড়েনি, কারণ দরজাটা বন্ধ করা ছিল। আর নিচের ঘরের দিকে পুলিশ কেন, এমনকি আমারও নজর পড়েনি। যদিও আমি ছিটকানিটা ভাঙা দেখতে পেয়েছিলাম, তবে মনে হয়েছিল দরজাটা হয়তো এরকমই কোনোভাবে ভেঙে গিয়েছে। সেই ব্যাপারটা বাড়ির সবাই জানে, কারণ তন্ময়বাবু তখন আমাকে ও ব্যাপারে কিছুই বলেননি। এখন ব্যাপারটা ওদের চোখে পড়ছে দেখে মনে হচ্ছে বাইরের ছিটকানিটা কেউ যেন উপড়ে নিয়ে গেছে। কিন্তু খুন তো হয়েছে দোতলার ঘরে, তাহলে একতলার ঘরের ছিটকিনটা নিয়ে কিভাবে? নিখিলেশ, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না এই সমস্ত কিছু। যত নতুন নতুন তথ্য আসছে, ততই যেন মাথাটা গুলিয়ে যাচ্ছে। তুমি কিছু বুঝতে পেরেছো এর মধ্যে? নিখিলেশ শান্তভাবে বাইরের দিকে তাকিয়ে রইল। সূর্যের আলো ব্যালকনির এক পাশে এসে পড়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে নিখিলেশ বলল, একটা ব্যাপার আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। এই সব কিছুর মধ্যে হরিহরকে প্রথমে খুঁজে বার করতে হবে। হরিহরকে যদি খুঁজে বার করা না যায়, তাহলে এই কেসটা কিভাবে এগোনো যাবে সেটা বোঝা যাচ্ছে না। আর হরিহর যে কি করেছে সেটা তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত দেখাও যাবে না। আমারও সেটাই মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে যে হরিহর এই গোটা কেসের মধ্যে এমনভাবে জড়িয়ে রয়েছে, ওই হলো এই কেসের মধ্যমণি। ওকে খুঁজে পেলে কেসটা 2-3 রকমভাবে সাজানো যেতে পারে। যদি হরিহর এর মধ্যে কোনোভাবে জড়িত থাকে, তাহলে তাকে খুঁজে পেলেই তো গোটা ব্যাপারটা মিটে যাবে। কিন্তু হরিহর যদি জড়িত না থাকে, তাহলে তার কি হলো? আর হরিহর কি? নিখিলেশ আমাকে মাঝপথে থামিয়ে দিল, তারপরে বলল, একটা কাজ করি, চলো। শুনেছি একটা নতুন আর্ট এক্সিবিশন আজকে হচ্ছে, চলো ব্যাপারটা দেখে আসি। শুধু শুধু এসব নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই। হরিহরকে খুঁজে না পাওয়া পর্যন্ত কিচ্ছু করা যাবে না। আমরা বেরিয়ে পড়লাম। নিখিলেশ যে ওই এক্সিবিশনের ব্যাপারটা কোথা থেকে খুঁজে বার করলো সেটা আমি বুঝতে পারলাম না। তবুও আর্ট এক্সিবিশনে গিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। এক্সিবিশনের এদিকে ওদিকে বেশ কিছু লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমন এক্সিবিশন যে কলকাতা শহরে সম্প্রতি হতে শুরু করেছে সেটা বোঝা যাচ্ছে। শহরে বেশ কিছু কাজ যেমন হচ্ছে, তার খোঁজখবর আমার কাছেই ছিল। তাছাড়া সম্প্রতি একটা বই প্রকাশ করার অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানেও একজন এমনই আর্ট এক্সিবিশনের কথা বলছিল। দেখতে দেখতে নিখিলেশ একসময় বলল, অমরজিৎ, কেমন লাগছে বলো তো? এই এমন একটা আর্ট এক্সিবিশন বহুদিন কিন্তু এই এলাকায় হয়নি। বেশ কিছুদিন আগে একটা হয়েছিল বটে, তবে খুব বেশি লোকজনও হয়নি। আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম, খুব একটা খারাপ লাগছিল না। বেশ কিছু ভালো ছবিও চোখে পড়ল। একটা ব্যাপার সম্প্রতি আঁকার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেটা হলো এখন আঁকার ক্ষেত্রে প্রকৃতি কিংবা প্রতিকৃতির চেয়ে মানুষ অদ্ভুত কিছু আঁকার ক্ষেত্রে বেশি ভাবে। দেখতে দেখতে একটা ছবির সামনে গিয়ে দাঁড়ালাম। ছবিটা যে কী ভেবে শিল্পী এঁকেছে তা কিন্তু বুঝতে পারলাম না। একটা ছোট্ট চারকোনা বাক্স, তার একপাশে একটা গোলাকার বলের মতো কিছু একটা রয়েছে, তার পাশে একটা ত্রিভুজ, তার পাশে একটা লম্বা আকার। কিন্তু এই আঁকায় যে রঙগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সত্যিই প্রশংসনীয়। রঙের জন্য সেদিকে তাকিয়ে দেখতে দেখতে নিখিলেশকে আস্তে আস্তে বললাম, এই নিখিলেশ, দেখেছ এখন আঁকার ক্ষেত্রে কত পরিবর্তন হয়ে গেছে। এমন ধরনের আঁকার কথা আজ থেকে 10 বছর আগে কেউ ভাবতে পারতো বলে তো মনে হয় না। অথচ এমন আঁকা কিন্তু এখন এক্সিবিশনে খুব বেশি দেখা যাচ্ছে। কথাটা বলে একপাশে তাকালাম, কিন্তু নিখিলেশ কোথায় গেল? একটু আগে এসে আমার পাশে দাঁড়িয়েছিল। এদিক ওদিক তাকিয়ে বেশ কিছু লোকজনের ভিড়ে তাকে খুঁজলাম, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। ব্যাপারটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম।
তখন ছবি দেখা আমার মাথায় রইল। আমি তাড়াতাড়ি এক্সিবিশন হলের ভেতরে এদিকে ওদিকে খুঁজে দেখার চেষ্টা করেও তাকে কিন্তু দেখতে পেলাম না। একসময় ক্লান্ত হয়ে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি, কি করব সেটা ভাবছি। আবার এক্সিবিশনের হলের ভেতর দেখলাম। তারপর এক্সিবিশন হলের বাইরের দিকে একজন বসেছিল। এক্সিবিশন হলের ভেতরে ঢোকা এবং বেরোনোর সবার নামধাম সে লিখে রাখছিল। তার কাছে গিয়ে খাতা চেক করতে দেখতে পেলাম নিখিলেশ ভেতরে ঢুকেছে বটে, কিন্তু এখনো বেরিয়ে আসেনি। আমায় আবার ঢুকতে হলে আবার নাম লিখে ঢুকতে হবে, কিন্তু বেরিয়ে আসার জন্য এই একটাই রাস্তা রয়েছে। তাই আমি চুপ করে বাইরে একপাশে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, নিখিলেশ ঠিক কতক্ষণ আমার পাশে ছিল? নিখিলেশ আমার পাশে শেষবার ছিল একটা বুদ্ধ মূর্তির ছবি দেখার সময় পর্যন্ত। তখন এসে বুদ্ধ মূর্তির ব্যাপারে এটা ওটা বলে চলেছিল। তারপর থেকে তার গলা আমি আর শুনতে পাইনি। একটু পরেই কিন্তু নিখিলেশ বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে আসার সময় দেখতে পেলাম সে একজনের সাথে কথা বলতে বলতে আসছে। যার সাথে কথা বলছে তাকে আমি চিনি না। ভদ্রলোকের চোখে চশমা, মাথায় লম্বা চুল ঘাড় পর্যন্ত গিয়ে পড়েছে। তার কাঁধে ঝোলানো একটা কাপড়ের ব্যাগ, এছাড়াও তার হাতে ধরে রাখা একটা বড় ছবির মতো কিছু একটা, যেটা এখন কাগজ দিয়ে মোড়া রয়েছে। নিখিলেশ তার সাথে কথা বলতে বলতে এগিয়ে যেতে যেতে ইশারায় আমায় বাইরের দিকে বেরিয়ে যেতে বলল। আমি আর দেরি করলাম না। অবাক হয়ে গেলাম যে নিখিলেশ কখন লোকটার কাছে গেল আর কখনই বা লোকটার সাথে কথা বলল, কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আমি বাইরের দিকে রাস্তার কাছে এসে অপেক্ষা করছি। একটু পরে কাঁধের উপর কারোর হাত পড়তেই তাকিয়ে দেখি নিখিলেশ। অমরজিৎ, চলো চলো চলো, এখানে আর অপেক্ষা করে লাভ নেই। যা কাজ করার ছিল সেটা হয়ে গিয়েছে। তুমি এখানে ঠিক কি করতে এসেছিলে বলো তো? আমার তো মনে হয় না তুমি এক্সিবিশনে ছবি দেখার জন্য এসেছিলে। নিশ্চয়ই তোমার অন্য কোনো মতলব ছিল। ওই লোকটাকে বলো তো। মৃন্ময় হালদারের ছবি যেই এক্সিবিশনে যাওয়ার কথা ছিল সেই এক্সিবিশনের সমস্ত দায়িত্ব রয়েছে এই ভদ্রলোকের কাঁধে। তার নাম বিপিন সান্যাল। তিনি একজন বেশ নাম করা শিল্পী। তার সাথে মৃন্ময় হালদারের কিন্তু বেশ ভালো সম্পর্ক ছিল। বিপিন সান্যালের মতে মৃন্ময় হালদার যদি বেঁচে থাকতো তাহলে মাত্র কয়েক বছরের মধ্যে ছবি আঁকার জগতে নিজের একটা অনন্য নাম করে ফেলত। তার মানে মৃন্ময় হালদারকে অনেকেই চেনে, কিন্তু এতে তোমার লাভ কি হলো? অমরজি, তুমি বুঝতে পারছো না, সেই এক্সিবিশনটা তো হবেই, সেখানে যাওয়ার একটা ব্যবস্থা তো রাখতে হবে। মৃন্ময় হালদারের ছবি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না গেলে এসব ব্যাপারে কিচ্ছু জানা যাবে না। অন্তত হরিহরের ব্যাপারে কোনো খবর পাওয়ার আগে এই দিকটা তো আমাদের খোঁজ রাখতেই হবে। এক্সিবিশন কবে? দিন 7 পরে। ভদ্রলোকের টেলিফোন নাম্বার আমি রেখে দিয়েছি, প্রয়োজনে তাকে একবার ফোন করে নেব। আর ওই যে আর্ট একাডেমিতে হালদার আছে, তার সঙ্গে উনি সরাসরিভাবে যুক্ত। কি মনে হচ্ছে নিখিলেশ, আমরা কি আসল রহস্যটা খুঁজে বার করতে পারবো? না, আমার কিন্তু মাথায় কিছুই আসছে না। সময় যে লাগবে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তন্ময়বাবু কি সুবিচার পাবেন? আর দাসবাবু কি কোনো খবর দিয়েছে? যতদূর মনে হচ্ছে দাসবাবু আজ না হলেও কালকের মধ্যে কিছু একটা জানাবেন। এখন আর সময় নষ্ট করলে হবে না। একটা গাড়ি দেখো, চলো বাড়ি ফিরে যাই। সবই দেখে বেশ ভালোই লাগলো, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম বেশ ভালো ভালো শিল্পী পেতে চলেছে, অন্তত মৃন্ময় হালদারের মতো। আমরা গাড়ি ভাড়া করে বাড়িতে ফিরে এলাম। সেই রাতে নিখিলেশের সাথে কেসের ব্যাপারে কিন্তু আর কোনো কথা হলো না। যা কথা হলো তার সমস্ত কিছু ছবির ব্যাপারে। রাতের খাওয়া দাওয়া সেরে একসময় আমরা ঘুমোতে চলে গেলাম। পরদিন সকালে নিখিলেশ নিজে এসে আমার ঘুম ভাঙালো। কোনো রকমে বিছানায় উঠে বসে বললাম, কি ব্যাপার নিখিলেশ, এত সকালে? খবর আছে অমরজিৎ, হরিহরকে পাওয়া গিয়েছে। হ্যাঁ, তার কাছ থেকে কিছু জানা গেছে? আর হঠাৎ করে সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল কেন? অমরজিৎ, হরিহর আর কোনো দিন কখনোই কিছু বলতে পারবে না। তার কথা বলার আর কোনো সুযোগই নেই। অনেক বড় একটা সুযোগ আমরা হারালাম অমরজিৎ। নিখিলেশের এমন কথায় আমি অবাক হয়ে গেলাম। আমার ঘুম ততক্ষণে ভেঙে গিয়েছে। অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়ে দেখি সে বিছানার পাশের চেয়ারে ধপ করে বসে পড়েছে। একটা হাত দিয়ে অন্য হাতের আঙুল মটকাতে শুরু করেছে।
যখন নিখিলেশ কোনো ব্যাপার নিয়ে প্রচণ্ডভাবে হতাশ হয়ে পড়ে তখন সে এমনটা করে। আমি বিছানা থেকে নামতে নামতে বললাম, কেন, কি হয়েছে বলো তো? হরিহরের আবার কি হলো? তন্ময়বাবুর বাড়ির পিছনের দিকে যে রাস্তার ফাঁকা জায়গা পেরিয়ে কবরস্থানের পাশ থেকে যে বড় রাস্তায় গিয়ে মিশেছে, তার আগে একটা ছোট্ট ডোবা মতো রয়েছে। আজ সকালে সেই ডোবাতে হরিহরের মৃতদেহটা ভেসে উঠেছে। সর্বনাশ! তার মানে হরিহর মারা গেছে? কিন্তু এটা কে করলো? হরিহর নিশ্চয়ই এমন কিছু জানতো কিংবা দেখতে পেয়েছিল যেটা অন্য কেউ জানলে অপরাধীর বিপদ হতে পারত, তাই সে হরিহরকে খুন করেছে। আমার মনে হয় হরিহর খুন হয়েছে মৃন্ময় খুন হওয়ারই দিনে। তবে তার মৃতদেহটা কোনোভাবে ওই ডোবার জলে ডুবিয়ে রাখা হয়েছিল, তাই সেটা কারোর চোখে পড়েছে। কেসটা কঠিন হয়ে গেলেও একটা ব্যাপার কিন্তু বোঝা যাচ্ছে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম, মুখে কিছু বললাম না। নিখিলেশ চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর আমার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, মৃন্ময় হালদারের খুনের পেছনে কোনো শক্ত মোটিভ রয়েছে, আর হরিহর নিশ্চয়ই কিছু দেখতে পেয়েছিল। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে অমরজিৎ, নতুন করে শুরু করতে হবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম নিখিলেশের দিকে, মুখে কিছু বলতে পারলাম না। জানি না এই কেসটা আমাদের আর কোথায় নিয়ে যাবে। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে নিখিলেশ ও রক্তাক্ত ফাঁস গল্পের প্রথম পর্ব।